তো আজকে আমরা মানবজনন থেকে আমরা পড়ব হচ্ছে ভ্রূণ গঠন আমাদের হয়ে গেছিল, তাই তো? ভ্রূণের গঠন আমাদের হয়ে গেছিল, ফিটাস অবধি আমাদের হয়েছিল, তাই তো? তো আজকে আমরা পড়ব হচ্ছে রোপণ বা ইমপ্ল্যান্টেশন। আমরা পড়ব যে ভ্রূণ তো গঠিত হলো, ভালো কথা, আর ভ্রূণটা কিভাবে জরায়ুতে রোপিত হচ্ছে আমাদের পুরোটা জানতে হবে। এবং আমরা পড়ব হচ্ছে অমরা বা হচ্ছে প্ল্যাসেন্ট্রা, এবং মাতৃকলা ভ্রূণ কলাটাও আমাদের হচ্ছে পড়তে হবে। মানে ভ্রূণটা যখন মায়ের দেহে থাকছে তখনও মলমূত্র ত্যাগ বা ওর যে শ্বাসকার্যটা নিচ্ছে, ঠিক আছে, সেটা কিভাবে করছে, এগুলো সব আজকে আমরা ইন ডিটেলস বুঝবো এবং জানবো। আচ্ছা, অহনা এবং হচ্ছে অনিরুদ্ধ একটু গ্রুপে লিখে দাও না, সবাই জয়েন করো। লিখেছো? চলো, তো আমরা আসছি রোপণ বা ইমপ্ল্যান্টেশন। হলো, আমরা এবার জানবো রোপণ বা ইমপ্ল্যান্টেশন। এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ তোমাদের দেবে, সেটা তোমরা বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম হোক, নিট হোক, সেটা থার্ড সেম বায়োলজি হোক, সেটা সিইউইটি বায়োলজি হোক, সবের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইভেন যারা হচ্ছে ফরেন্সিক সায়েন্সের এন্ট্রান্স দিচ্ছ তাদের জন্য। আচ্ছা, নিষেকের 6 থেকে 7 দিনে ব্লাস্টোসিস জরায়ুগাত্র স্পর্শ করে। হলো, নিষেকের 6 থেকে 7 দিনে ব্লাস্টোসিস হচ্ছে জরায়ুগাত্র স্পর্শ করে। 12তম দিনে ব্লাস্টোসিস জরায়ুগাত্রে প্রথিত হয়। ক্লিয়ার? এইগুলো কিন্তু এমসিকিউর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, নিষেকের 6 থেকে 7 দিনে ব্লাস্টোসিস জরায়ুগাত্র স্পর্শ করে, ঠিক আছে, এবং 12 দিনে ব্লাস্টোসিস জরায়ুগাত্রে পতিত হয়। ক্লিয়ার? এই টার্মগুলো কিন্তু, এই জিনিসগুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এই যে ধরো, এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ টার্ম, এগুলো মাথায় রাখবে। এই ধরো, জরায়ুর এন্ডোমেট্রিয়াম, তো ভ্রূণ, ভ্রূণ হচ্ছে বা ব্লাস্টোসিস, সরি ভ্রূণ নয়, ব্লাস্টোসিস হচ্ছে, এই যে ব্লাস্টোসিস, এ হচ্ছে 6 থেকে 7 দিনের, এই যে জরায়ুগাত্র স্পর্শ করছে, ঠিক আছে, জাস্ট কিচ্ছু পতিত টতিত হচ্ছে না, কিন্তু জাস্ট স্পর্শ করছে 6 থেকে 7 দিনে নিষেকের। ঠিক আছে, জাস্ট ব্লাস্টোসিস 6 থেকে 7 দিনে জরায়ুগাত্র স্পর্শ করছে। আচ্ছা, ভ্রূণ কোথায় রোপিত হয় এটা তো আগেও বলেছি, বলো।
ভেরি গুড। একদমই ঠিক বলেছো। জরায়ুর এন্ডোমেট্রিয়ামে। হ্যাঁ, এন্ডোমেট্রিয়ামের কাছে। স্থানটার নাম তো বলতে হবে। ঠিক আছে, এমসিকিউ তো একদম স্পষ্টভাবে জানতে হবে, শুধু গাত্র বললে হবে না, এন্ডোমেট্রিয়াম স্থানে। হলো? এগুলো আমাদের গতদিন সব হয়ে গেছে, তাই তো? এগুলো সব তোমাদের ব্যাচে হয়েছিল তো? একটু বলবে? ঠিক আছে। পদ্ধতি কি কি পদ্ধতিতে রোপিত হয়? জাইগোটটি দ্রুত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তুৎফল সদৃশ্য নিবিড় কোষ অর্থাৎ মরুলা গঠন করে। ফার্স্টে মরুলা গঠন করেছিল, আমরা কতদিন পড়েছি। মরুলা ডিম্বনালীর সিলিয়া দ্বারা এবং নালীর ক্রমসংকোচন দ্বারা জরায়ুতে আসে। জরায়ুর মধ্যে সিলিয়া থাকে, সেই সিলিয়ার ক্রমসংকোচনে সেটা এই ব্লাস্টোসিস হচ্ছে জরায়ুতে আসে। ঠিক আছে, জরায়ুতে এসে মরুলা ব্লাস্টুলা বা ব্লাস্টোসিসে রূপান্তরিত, মরুলা হচ্ছে জরায়ু গাছের সিলিয়ার দ্বারা আন্দোলিত হচ্ছে এবং আস্তে আস্তে জরায়ুর মধ্যে প্রবেশ করছে। ঠিক আছে, সেই মরুলা ব্লাস্টুলা বা ব্লাস্টোসিসে রূপান্তরিত হয়। ডিম্বনালী থেকে জরায়ুতে আসতে 2 থেকে 3 দিন মতো সময় লাগে। হলো? জরায়ুতে 3 থেকে 6 দিন মুক্তভাবে অতিবাহিত হওয়ার পর ব্লাস্টোসিস জরায়ুর এন্ডোমেট্রিয়াম গাত্রকে স্পর্শ করছে। ঠিক আছে, এই পদ্ধতিকে বলছি রোপণ বা ইমপ্ল্যান্টেশন। ঠিক আছে, জাস্ট টাচ করছে, ওটাকে আমরা রোপণ বলছি। তারপরে হচ্ছে জরায়ু গাত্রে পথিত হয়ে যাচ্ছে, এই যে জাস্ট টাচ করছে 6 থেকে 7 দিনে, তারপরে হচ্ছে পথিত হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার এতটা? এইখানে দেখো এমসিকিউ দেয়, তোমাদের জানতে হবে ভ্রূণ জরায়ু ছাড়া যদি অন্য কোনো স্থানে যেমন ফ্যালোপিয়ান নালী, ডিম্বাশয়, উদর গহ্বরে রোপিত হয় তাকে বলছি একটোপিক রোপণ। নর্মালি তো ভ্রূণ জরায়ু গাত্রে মানে এই স্থানেই রোপিত হয়। এবার অনেকের ক্ষেত্রে ভ্রূণটা ফ্যালোপিয়ান নালীতে রোপিত হয়ে যায়, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় সেখানে, তো মায়ের ক্ষেত্রে অনেকটা রিস্কি হয়ে যায়। ঠিক আছে, তো সেটা অপারেশন করতে হয়, নইলে তো যার ক্ষেত্রে তার মারা যাওয়ারও সম্ভাবনা থাকে। ঠিক আছে, এগুলো খুব রিস্কি মানে হয়, তো সেটাকে বলছি একটোপিক রোপণ। অপরপক্ষে ভ্রূণ যখন জরায়ুর কণ্ঠে, জরায়ুর নিচের দিকে, ইন্টারনাল অস ইত্যাদি স্থানে রোপিত হয় তাকে জরায়ু মধ্যস্থ রোপণ বলে। ঠিক আছে, অবশ্যই একটোপিক রোপণের টার্মটা নিজের ভাষায় লিখে নেবে। ক্লিয়ার? যেগুলো লিখে নিতে বলছি সেগুলো কিন্তু লিখে নেবে। এবার আসছি হরমোনের প্রভাব, ভীষণ ইম্পর্টেন্ট। এখানে হরমোনের প্রভাব তো আছে, হরমোন যদি ঠিক করে কাজ না করে কিছুই হবে না, হরমোন তো ভীষণ গুরুত্বপূর্ণ এখানে। আচ্ছা, পিটুইটারি নিঃসৃত এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং এলএইচ এর প্রভাবে ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন নিঃসৃত হচ্ছে। এই হরমোন দুটি জরায়ুর অন্তঃপ্রাচীরের এন্ডোমেট্রিয়াম স্তরের বৃদ্ধি ঘটায় এবং ভ্রূণের রোপণের উপযোগী করে তোলে। এই জিনিসটা যখন আমি রজত চক্র পড়িয়েছিলাম বলেছিলাম কি এই টপিক, এই টার্মটা? তাহলে রিলেট পাচ্ছ তো, মানে যে পরপর একটার সাথে যে একটা, প্রত্যেকটার সাথে কিন্তু রিলেটেড রয়েছে, একটা মিস করলেই কিন্তু পরের ক্লাস বুঝতে পারবে না। হলো? তো এইটা তো তোমরা ওখানেই লিখেছো, আলাদা করে এখানে কিছু ব্যাপার নেই। এবার আসছি গর্ভ বা প্রেগনেন্সি। ঠিক আছে, দেখো অন্তঃসত্ত্বা থেকে শুরু করে শিশুর জন্মদান পর্যন্ত সময়কালকে গর্ভ বা প্রেগনেন্সি বলে। যখনই জাইগোটটা ফর্ম মানে অন্তঃসত্ত্বা হলেন একজন মা, সেই অবস্থা থেকে শিশুর জন্মের আগের সময়কালকেই বলা হয় প্রেগনেন্সি। এই সময় স্ত্রীদের নানা রকম পরিবর্তন দেখা যায়,
9 মাস 10 দিনের জরায়ুর মধ্যে ভ্রূণ লালিত পালিত হওয়ার পর পূর্ণাঙ্গ শিশুতে প্রসব হয়। তো এই পরিবর্তনগুলো আমরা জানবো। ঠিক আছে, প্লাসেন্টা এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেকটা সপ্তাহে কি হচ্ছে না হচ্ছে সেইটা হচ্ছে আমরা পরপর জানবো। দেখো, প্রথম সপ্তাহ নিষেকের আমি পুরো পিকচারও দেখাবো, কোনো চিন্তার কিছু নেই। নিষেকের 4 থেকে 5 দিন হলো, ভালো করে বুঝবে। ঠিক আছে, জাইগোট বিভাজিত হয়ে প্রথমে মরুলা, পরে ব্লাস্টুলা গঠন করে। ব্লাস্টুলা জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয় নিষেকের 4 থেকে 5 দিনের মধ্যে। দ্বিতীয় সপ্তাহ হলো প্রেগন্যান্সির সেকেন্ড স্টেজ। তোমরা আগামী দিনে নার্স হবে বা ডাক্তার হবে, ঠিক আছে, তো এগুলো তো তোমাদেরকে জানতেই হবে, বা তোমরা ডায়েটিশিয়ান হবে, তো যাই হোক এই বিষয়গুলো জানতে হবে। দ্বিতীয় সপ্তাহে ব্লাস্টুলা স্তর বিশিষ্ট গ্লাস্টুলাতে রূপান্তরিত হয়। কোন সপ্তাহে? দ্বিতীয় সপ্তাহে। তৃতীয় সপ্তাহে স্ত্রীলোকের রজতচক্র বন্ধ হয়ে গর্ভাবস্থা সূচিত হয়। স্ত্রীলোকের রজতচক্র তৃতীয় সপ্তাহে, মানে পিরিয়ডস বন্ধ হয়ে যায় তৃতীয় সপ্তাহে গিয়ে। ঠিক আছে, স্ত্রীলোকের রজতচক্র বন্ধ হয়ে গিয়ে গর্ভাবস্থা সূচিত হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যারা সিইউইটি দেবে, যারা হচ্ছে নার্সিংয়ের এন্ট্রান্স দেবে। ঠিক আছে, ভ্রূণে নিউরাল টিউব, মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড গঠিত হচ্ছে থার্ড সপ্তাহে গিয়ে। চতুর্থ সপ্তাহে দেখো কি হচ্ছে, পৌষ্টিক নালী, হৃৎপিণ্ড, রক্তবাহ গঠিত হয়। ভ্রূণ লম্বায় 5 মিলিমিটার হয়। নাভির অজ্জুর বৃদ্ধি ঘটতে থাকে। পঞ্চম সপ্তাহে এসে দেখো কি হচ্ছে, হাত পা গঠনের জন্য লিম্বার্ট উৎপন্ন হয়। মস্তিষ্ক বড় হতে থাকে। ঠিক আছে, হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয়। ভ্রূণ লম্বায় 8 মিলিমিটার হয়। এই সময় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ভ্রূণের হৃদধ্বনি শোনা যায়। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু ভ্রূণের হৃৎপিণ্ড ঠিক করে কাজ করছে কিনা সেটা শোনা যায়। এবং ভ্রূণ কিন্তু যেমন ধরো, মানে একটা ছোট বাচ্চা, ধরো তোমার ভাই বা বোন, ওর কাছে যাবে, ওর সাথে তোমার অ্যাটাচমেন্ট হবে, ও তুমি ডাকলে ও আওয়াজে সাড়া দেবে, বা তুমি যখন বাড়িতে আসছো, ওর ঘরে যাচ্ছ, তোমার আওয়াজ পাচ্ছে, ও কিন্তু উপরে ডাকবে। ঠিক আছে, মানে ও ওই আওয়াজটাকে, ও মানে ছোটো বাচ্চারা কি আওয়াজটাকে মস্তিষ্কে স্টোর করে রাখে। তো ভ্রূণ যখন মানে গর্ভে থাকে তখন থেকে কিন্তু মানে মায়ের আশেপাশে যারা থাকে কিনা তাদের কিন্তু আওয়াজ ও কিন্তু মানে ফিল করতে পারে। ঠিক আছে, ষষ্ঠ সপ্তাহ নাক, কান, চোখ ইত্যাদি সৃষ্টি হয়। এই জিনিসগুলোর পরবর্তী তোমরা কিন্তু যখন 4th সেমে যাদের আছে, নিউট্রিশন আছে, এইগুলোর পরের পার্ট তোমরা ওখানে জানতে পারবে। আচ্ছা, সপ্তম সপ্তাহ ভ্রূণ লম্বায় 17 মিলিমিটার হয়ে যায় 7ম সপ্তাহে। আচ্ছা, সমস্ত গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক অন্তর অঙ্গগুলো গঠিত হয়ে যায়। সমস্ত অঙ্গগুলো, মুখমণ্ডল কিন্তু সৃষ্টি হয়ে যায়। চোখের স্থান গাঢ় বর্ণ ধারণ করে। মুখগহ্বর এবং জিহ্বা গঠিত হয়। হাত পা ঠিকমতো তখন সূচনা হয়ে গেছে। আচ্ছা, 10 থেকে 12 সপ্তাহ যৌনাঙ্গ ছাড়াও ভ্রূণের প্রায় সব অঙ্গ গঠিত হয়ে যায়। হাত ও পায়ের আঙ্গুল সুস্পষ্ট হয়। ভ্রূণ নড়াচড়া শুরু করে। এই সময় ভ্রূণ কিন্তু নড়াচড়া শুরু করে দেয়। ঠিক আছে, ভ্রূণ দৈর্ঘ্য প্রায় 56 মিলিমিটার হয়। এই সময় নারীর গর্ভাবস্থা সুস্পষ্ট হয়। 9ম সপ্তাহ থেকে ভ্রূণকে ফিটাস বলে। ঠিক আছে, এটা তো আমরা গতদিনই পড়েছি, তাই তো? কতদিন পড়েছি তো এটা, বলো ফিটাস ব্যাপারটা কি, এটা আমাদের হয়েছে। 20 সপ্তাহ ভ্রূণের যখন বয়স 20 সপ্তাহ, ঠিক আছে, 20 সপ্তাহ মানে ক মাস বলো, ক মাস হচ্ছে? 4 সপ্তাহ 1 মাস, 5 মাস। ঠিক আছে, ভ্রূণের যখন বয়স হচ্ছে 5 মাস, এই সময় ভ্রূণের মাথার চুল সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চোখের পাতা, ভ্রু গঠিত হয়। হাতের মুঠো শক্ত, ভ্রূণ কিন্তু তখনই গর্ভাবস্থায় হাতের মুঠো শক্ত করতে পারে। ঠিক আছে, আঙুলের শেষ ভাগে নখ সৃষ্টি হয়। ভ্রূণ ভালো মতো নড়াচড়া শুরু করে। ভ্রূণের দৈর্ঘ্য 160 মিলিমিটার হয়। ঠিক আছে, যেই শুক্রাণুকে তো চোখেও দেখা যায় না, ভ্রূণের দৈর্ঘ্য 160 মিলিমিটার হয়ে গেল। 24 সপ্তাহ চোখের পাতা উন্মোচিত হয়। এই সপ্তাহে গর্ভপাতের ক্ষেত্রে আইনত শেষ সীমা। দেখো, এই সময় যদি গর্ভপাত করতে হয় ডক্টরকে, এর আগে অবধি, মানে 20 সপ্তাহের আগে অবধি গর্ভপাত করা যায় নর্মালি। তারপরেও যদি করতে হয় 24 সপ্তাহে, কারণ কি এই সময় মানে আইনত শেষ সীমা। এরপরে আর আইনত কোনো ডাক্তার অ্যাবর্শন করবে না, কারণ এর আগেও মানে ডাক্তারকে কি করতে হচ্ছে, ভ্রূণের যে হাত পাগুলো
কাঁচি দিয়ে কেটে কেটে বের করতে হয়, ঠিক আছে, হাত পা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কাঁচি দিয়ে কাটতে হয়, একটা একটা বের করতে হয়, ঠিক আছে। এরপরে আর কোনো ডাক্তার আইনত অ্যাবর্শন করবে না, ঠিক আছে। 26 সপ্তাহ অপরিণত বা সময়ের পূর্বে জন্মের ক্ষেত্রে বাঁচার একটা ভালো সুযোগ থাকে। 28 সপ্তাহ, এই সময় ভ্রূণ ব্যাপক নড়াচড়া শুরু করে দেয়, অ্যামনিওটিক তরলের পরিমাণ বেড়ে যায়, শিশু জোরে জোরে শিশু জোরে জোরে শব্দ এবং স্পর্শে সাড়া দেয়। ওই যে বললাম শিশুরা কিন্তু শব্দ এবং স্পর্শ ওরা কিন্তু অনুভব করতে পারে, মানে মায়ের চারপাশে কারা কি কথা বলছে, হ্যাঁ, যখন ও যেই শব্দটাও বারবার বারবার শুনছে ও কিন্তু বুঝতে পারে, ঠিক আছে। 30 সপ্তাহ, শিশুর দৈর্ঘ্য প্রায় 250 মিলিমিটার হয়, শিশুর পূর্ব অবয়ব গঠিত হয়, মাথা এবার নিচের দিকে চলে আসে, ঠিক আছে। 40 সপ্তাহ, স্বাভাবিক শিশুর ওজন প্রায় 3 কেজির মতো হয়, এই সময় গর্ভবেদনা শুরু হয় এবং শিশু জন্মগ্রহণ করে। চলো এবার আমরা পিকচারের মাধ্যমে দেখব। দেখো 1 মান্থ, ঠিক আছে, 1 মান্থ হলো একটা শিশু। 2 মান্থ, ঠিক আছে, দেখো এই অবস্থানে আছে, আস্তে আস্তে দেখো রোটেট হচ্ছে, ভালো করে খেয়াল করো, রোটেট হচ্ছে 2 মান্থে, ক্লিয়ার। 3 মান্থ, দেখো আরও স্পষ্ট হচ্ছে। 4 মান্থ, দেখো, ঠিক আছে, আরও স্পষ্ট হচ্ছে। 5 মান্থ, অলরেডি হাত পা গঠিত হয়ে যায়, মস্তিষ্ক শেপ নিয়ে নিয়েছে। 6 মান্থ, দেখো অলরেডি কিন্তু হাতের মুঠো তখন শক্ত করতে পারছে, কান চোখের যে মণি আস্তে আস্তে গঠিত হতে শুরু করেছে। 7 মান্থ, দেখো অনেকটা পূর্ণাঙ্গ আকার ধারণ করে নিয়েছে। 8 মান্থ, দেখো পুরো রোটেট কিন্তু হয়ে গেছে অনেকটাই। 9 মান্থ, ঠিক আছে, পুরো আকার আকৃতি কিন্তু নিয়ে নিয়েছে। মাথার চুলও দেখো, এখানে দেখো মাথার চুল রয়েছে, মাথার চুলও কিন্তু গঠিত হয়ে গেছে, ঠিক আছে। 9 মান্থ, তারপরে দেখো পুরোটা মানে পুরো ঘুরে যায়, যেই অবস্থানে ছিল সেখানে পুরো ঘুরে যায়, মানে মাথা হচ্ছে নিচের দিকে চলে আসে। তারপরে নর্মাল, এখন তো আমাদের মানে কি বলবো, এদিকে তো নর্মাল ডেলিভারি তো হয় না, সবই সিজার অপারেশন করেই হচ্ছে বাচ্চা জন্ম হয়। নর্মালি সিজারের ক্ষেত্রে হচ্ছে মাথা নিচের দিকে চলে আসে, তারপরে অ্যামনিওটিক তরলটা ভাঙে এবং বাচ্চা হচ্ছে ভূমিষ্ঠ হয়। এই যে দেখো একটা তরলের মধ্যে রয়েছে, এটাকে বলছি অ্যামনিওটিক তরল, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে এর সম্পর্কে পড়বো, ক্লিয়ার। এই জায়গাটা কি বোঝা গেল? হ্যাঁ ম্যাম। এবার আসবো আমরা অমরা বা প্ল্যাসেন্ট্রা। হ্যাঁ বলো বলো, কিছু বলছো? হ্যাঁ বুঝতে পেরেছি। এখানে তোমরা যেইখানে তোমরা লিখছো আর কি, লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই হরমোনের প্রভাব এবং গর্ভ অবস্থাটা কতদিন সেটা লিখে নেবে, ঠিক আছে, সেটা কিন্তু নোট ডাউন করে নেবে। মানে ম্যাম এর আগের যে ছকগুলো, না পুরো ছক না, হরমোনের প্রভাব, কি কি প্রভাব রয়েছে, ঠিক আছে, কি কি হরমোন এখানে কাজ করছে গর্ভাবস্থায়, ঠিক আছে, LH ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি কাজ করছে ওটা লিখবে, ঠিক আছে, এবং গর্ভ কতদিনে হচ্ছে ওই ব্যাপারটা হচ্ছে লিখবে। আচ্ছা এবার চলে আসো। ম্যাম বলছি যে মস্তিষ্কে কি ডোপামিন নামক হরমোন নিঃসরণ হয়? মস্তিষ্কের ডোপামিন হরমোন নিঃসরণ কখন হয় বলো? মানে যখন কোনো একটা কাজ হয়তো পড়বো বা পড়ার আগে কোনো হয়তো মোবাইল টোবাইল দেখবো, তা সেই মোবাইল দেখার সময় মোবাইল দেখার পর যখন যে পড়বো তখন সেই হরমোনটা নিঃসরণ হয় না, ডোপামিন আমাদের কখন নিঃসরণ হয়, লাইক একটা ছোট কাজ, লাইক তোমার আজকে পড়তে ইচ্ছা করছিল, কিন্তু তুমি নিজেকে জোর করে বলেছো না আজকে পড়তে হবেই তোকে, তুমি মানে নিজেকে নিজেই বলেছো যে পড়তে হবে, বা তুমি ক্লাসটা করলে, ক্লাস করার পর তুমি সুন্দর আজকে পড়াটা বুঝলে, তখন তোমার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হবে, আরে আমি পড়েওছি, আমি পড়াটা বুঝেওছি। কালকে সকালে তোমার পড়া আছে, এখন পড়ার পর তোমার আর ইচ্ছা হচ্ছে না পড়তে, তুমি একটু রেস্ট নিয়ে পড়তে বসলে, বা তুমি কালকে ভোরে উঠলে, তুমি ঠিক করেছো কালকে আমি 5টায় ঘুম থেকে উঠবো, ঠিক আছে,
তুমি অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে অ্যালার্মটাকে বন্ধ করে বিছানা থেকে নেমে তুমি চোখ মুখ ধুয়ে তোমার হচ্ছে পড়তে বসে গেলে, ওই যে পড়তে বসে গেলে তোমার ডোপামিন রিলিজ হলো। পড়াটা শুরু করলে, তুমি নিজেকে বললে আমি আজকে এইটুকু ফার্স্টে পড়বো, ওইটুকু পড়ে ফেললে ডোপামিন তোমার রিলিজ হলো। বুঝতে পারলে ডোপামিন কখন রিলিজ হয়? আমরা কোনো একটা কাজ যখন টার্গেট করি এবং ওটা পূরণ করতে পারি তখনই ডোপামিন রিলিজ হয়। আর কর্টিসল কখন রিলিজ হয়? তুমি মনে করো যে কালকে আমি সকালবেলা 5:30 উঠবো, সকালে আমি উঠবো, যে তুমি অ্যালার্ম দিয়েছো, অ্যালার্ম বেজে ধর ভালো লাগছে না, ওটা বন্ধ করে তুমি শুয়ে পড়লে, যখন তোমার ঘুমটা ভাঙবে তখন কি ফিল হবে? সবার কি ফিল হয় যদি এরকম কোনো দিনও হয়ে যায়? কি ফিল হয় ওই সময় বলো? অসুস্থ বোধের মতো লাগে, অসুস্থ বোধ করি, মানে অস্বস্তি লাগে যে আজকে আমার কাজটা করতে পারলাম না, তাই তো? সবার হয় তো এরকম নাকি? অস্বস্তি লাগে, নিজের ওপর আমি খুশি না, তাই না? তো যখনই আমরা একটা টার্গেট কাজ নিই, ওটা যখনই আমরা করতে পারি, এটা হচ্ছে দামি ডোপামিন, এটা আমাদের দামি ডোপামিন। যখন একটা কাজ আমরা টার্গেট করি, ওটা পূরণ করি, ওটা দামি ডোপামিন। এই দামি ডোপামিন কিন্তু সাকসেসফুল মানুষরাই একমাত্র অ্যাচিভ করতে। আর কম দামি ডোপামিন যারা হচ্ছে সিগারেট খাচ্ছে, উল্টোপাল্টা জিনিস করছে, ওগুলো হচ্ছে কম দামি ডোপামিন, ওগুলো হচ্ছে মানে ম্যাক্সিমাম মানুষ করতে পারে। বাট দামি ডোপামিন এগুলোই, একটা টার্গেট করা, ওটা পূরণ করা, এটা সবাই কিন্তু অ্যাচিভ করতে পারে না। ঠিক আছে, তাই ছোটো ছোটো টার্গেট করবো অ্যান্ড পুরো করবো। সকালে আমি ধরো কোনো দিন হয়ে গেছে কি সকালে আমার 5টায় ওঠার কথা ছিল, বাট আমি উঠতে পারি না, আমি যখন দেখলাম আমার 7:30 বাজে, কোনো ব্যাপার না, নিজেকে ফার্স্টে ক্ষমা করব, ঠিক আছে এখন থেকে আমি পড়া শুরু করব, ঠিক আছে, নইলে কিন্তু দিনটাই নষ্ট হবে। হয়তো ওটা করতে গিয়ে আমি দেরি করে ফেললাম, আমি পড়তে যেতে পারলাম না, তো যখন থেকে আছে তখন থেকে শুরু করবো। ক্লিয়ার? ডোপামিন কখন কখন রিলিজ হয়? আচ্ছা চলো এবার আসছি আমরা অমরা বা প্লাসেন্টা, বা তোমার যখন ভালো রেজাল্ট হবে তখন ডোপামিন রিলিজ হবে, ভালো পরীক্ষা দিয়ে আসবে তখন ডোপামিন রিলিজ হবে। আচ্ছা এবার আসি আমরা অমরা বা প্লাসেন্টা, বা হচ্ছে যখন তুমি এক্সারসাইজ করছো, সকালে যখন তুমি এক্সারসাইজ করছো ডোপামিন রিলিজ হয়, ফুল সারাদিন তুমি এনার্জেটিক থাকছো। এক্সারসাইজ করতে কারোরই ভালো লাগে না, বাট করার পর ভালো লাগে। ঠিক আছে, তো চলো জানবো আমরা অমরা বা প্লাসেন্টা কিরম থাকে, চলো দেখবো। আচ্ছা এখানে আমি একটু বেশি পেজ অ্যাড করে ফেলেছি, মাঝখানে তোমরা একটু পিডিএফ কিন্তু পরে থাকবে, হ্যাঁ দেখে নেবে। এই যে তোমাদের ভয়েসগুলো একটু অফ করো। দেখো অমরা বা প্লাসেন্টা কীরকম, এই যে একটা শিশু, ঠিক আছে, এই যে এই একটা শিশু, এবার এ তো মাতৃগর্ভে রয়েছে, এ মলমূত্র তো ত্যাগ করছে, দেহের বর্জ্য পদার্থ ত্যাগ করছে, তারপর এ তো শ্বাসবায়ু নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, সেইটা কোথায় যাবে? এর তো কোনো যাওয়ার জায়গা নেই, সেটা কিন্তু এই যে অ্যাম্বেলিক্যাল কর্ডের মাধ্যমে, কালিটাকে গ্রিন রাখি, এই অ্যাম্বেলিক্যাল কর্ডের মাধ্যমে প্ল্যাসেন্ট্রায় যাচ্ছে, প্ল্যাসেন্ট্রার থেকে মায়ের শরীরে চলে যাচ্ছে, ঠিক আছে। এইটাই হচ্ছে প্ল্যাসেন্ট্রা, যেখানে মায়ের সাথে সন্তানের যে যোগসূত্র সেটাই বলে প্ল্যাসেন্ট্রা। ক্লিয়ার? প্ল্যাসেন্ট্রা কোনটা? এই যে অংশটা, মায়ের শরীরের সাথে সন্তানের শরীরের যে যোগসূত্র। ক্লিয়ার? বলো কনসেপ্টটা কি বুঝেছো? তারপর তো আমি লিখিয়ে দেবো, কোনো ব্যাপার না। সবাইকে বুঝতে পেরেছো কোনটা প্লাসেন্ট্রা? এই অংশটা হচ্ছে প্লাসেন্ট্রা। এই লাল অংশটা? হ্যাঁ লাল অংশটা, একদম ঠিক। সবার কি বোঝা গেছে একটু বলবে? হ্যাঁ ম্যাম হ্যাঁ। আচ্ছা তো এবার আসি প্লাসেন্ট্রা ব্যাপার। দেখো অ্যাকচুয়াল প্লাসেন্ট্রা কিরকম দেখতে, ঠিক আছে। একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্লাসেন্ট্রাকে তো কেটে ওটা ফেলে দেয়, এটা আর কোনো কাজে লাগে না। এইটার সাথেই কিন্তু মায়ের সাথে এই যে দেখবে বাচ্চাদের নাভি কাটা থাকে না, ছোট বাচ্চা জন্মানোর পরে দেখেছো, মানে ভাই বা বোনকে এরকম এটা নাভির অংশ ওদের কাটা থাকে, তাই না? ওটার সাথেই কিন্তু মায়ের সাথে যোগসূত্র ছিল এই প্লাসেন্টার মাধ্যমে, পাইপটার সাহায্যে। তারপর এটা জন্মানোর পর এটাকে কেটে ফেলে দেয়, এই প্লাসেন্টাটাও বাইরে চলে আসে। তো চলো আমরা এবার জানবো প্লাসেন্ট্রা হলো মাতৃকলা ও ভ্রূণকলার মিলনস্থল।
যার মাধ্যমে মাতৃদেহ থেকে ভ্রূণে পুষ্টিদ্রব্য, অক্সিজেন ইত্যাদি পৌঁছায়। হলো? এবং ভ্রূণ থেকে, ভ্রূণটা দেখো, ভ্রূণটা তো বাইরের সাথে তো কোনো টাচ নেই, তো অক্সিজেন কোত্থেকে পাবে? মায়ের দেহ থেকে। মা যে অক্সিজেনটা নিচ্ছে, মা যে খাবারটা খাচ্ছে, সেটাই কিন্তু ভ্রূণের দেহে চলে যাচ্ছে। ওই সময়, ওই জন্য তোমরা নিউট্রিশনে, বোঝাতে নিউট্রিশন আছে, ফোর্থ সেমে পড়বে যে গর্ভাবস্থায় কী কী খাবার তুমি ডায়েট সাজেস্ট করবে, কারণ ওই সময় প্রোটিন বা অন্যান্য খাবারগুলো অনেকটাই হাই থাকে। ঠিক আছে? আচ্ছা, এবং ভ্রূণ থেকে CO2 ও অন্যান্য রেচন পদার্থ মাতৃদেহে ফিরে আসে। ম্যাম বলছি একটু 10টার সময় একটু লেট হবো, কারণ আমাদের স্কুলের প্রজেক্ট লিখতে হবে, কালকে জমা দিবি। ঠিক আছে। আচ্ছা, মানে একটু কমে ম্যাডাম। ঠিক আছে। আচ্ছা, আর একটু বাকি আছে। তো বুঝতেই পারছো অমরা বা প্লাসেন্টার কাজটা কি। মায়ের দেহ থেকে অক্সিজেন, পুষ্টিদ্রব্য ভ্রূণের দেহতে যাচ্ছে, এবং ভ্রূণের দেহে উৎপন্ন যত দূষিত পদার্থ সেগুলো আবার মায়ের দেহে ফিরে আসছে। ঠিক আছে? প্লাসেন্টার ওজন কত? ওজন হচ্ছে 500 গ্রাম। ব্যাস 18 সেন্টিমিটার। বলো। প্লাসেন্টার উপাদান। কি কি উপাদান নিয়ে প্লাসেন্টা গঠিত? কি মনে হয় প্লাসেন্টার উপাদানের মধ্যে কি কি থাকতে পারে? কে বলবে? বলো, কি কি উপাদান থাকতে পারে? ধাত্র কি থাকতে পারে? হ্যাঁ, ভ্রূণ কলা। আর ধাত্র মানে না, মাতৃকলা। একদম ঠিক। তো প্লাসেন্টার প্রধান উপাদান হচ্ছে ভ্রূণ কলা এবং মাতৃকলা। ফার্স্টে মাতৃকলাটা আসি, তারপর ভ্রূণ কলাটা আসছি। ঠিক আছে? মাতৃকলার মধ্যে আছে মাতার রক্তস্রোত, ঠিক আছে, মাতার রক্তবাহের এন্ডোথেলিয়ামের প্রাচীর, মাতার রক্তবাহ সমূহের চারিদিকের সংযোগ কলা।
হচ্ছে জরায়ুর অ্যাপিথেলিয়াম। ঠিক আছে, আর হচ্ছে জরায়ুর এপিথেলিয়াম। আচ্ছা, এখানটা আমি ছোট্ট করে আঁকি, তোমরা বুঝতেই পেরেছো, তাও সেইটাতে আমি বুঝি। এটা এই কালিটা নিই। এটা কি জরায়ু? জরায়ু? না, হ্যাঁ এটা জরায়ুর অংশ, এইটা জরায়ু না, মানে এই জরায়ুর ভেতরের অংশটা আমরা এখন ড্র করছি। এই যে ভ্রূণ রয়েছে এর ভেতরে, এইটা হচ্ছে প্লাসেন্টা। এর ভেতরে হচ্ছে এই ধরো ভ্রূণটা রয়েছে, ফিটাস রয়েছে। এবার এর দেহ থেকে মায়ের দেহে সমস্ত পদার্থ যাচ্ছে, এটা হচ্ছে নাভিরজ্জু। এটা হচ্ছে নাভিরজ্জু। ক্লিয়ার? হলো? এইটা হচ্ছে ফিটাস বা ভ্রূণ। এবং নাভিরজ্জুর সাথে প্লাসেন্টার সংযোগ রয়েছে। বোঝা গেল? বলো। এই হলো মাতৃকলা। এবার আসবো ভ্রূণ কলা। ভ্রূণ কলা ক্যারিওনের এপিথেলিয়াম ক্যারিওনের সংযোগ কলা এই যে ক্যারিওন কি জিনিস সেটা আমরা জানবো, সব আমি বুঝাবো। ঠিক আছে, নম্বর দিয়ে দিই। ক্যারিওনের সংযোগ কলা ক্যারিওনের রক্তবাহ সমৃদ্ধ এপিথেলিয়ামের প্রাচীর
এবার হচ্ছে ভ্রূণের কলা। হলো, এই হচ্ছে ভ্রূণ কলার অংশ, মানে ভ্রূণের যে অংশটা এই উপাদানগুলি থাকে। তাহলে বুঝতে পারলে প্লাসেন্টা হচ্ছে কিছুটা মাতৃকলা, কিছুটা ভ্রূণকলা। আমি একটু ক্লিয়ার এক্সপ্লেন করে দিই। প্লাসেন্টা মানে হচ্ছে কলা প্লাস কি হবে, মাতৃকলা। মাতৃকলা। একদম ঠিক। আচ্ছা, ভ্রূণ কলার মধ্যে পড়ছে কেরিয়ন, আর মাতৃকলার মধ্যে পড়ছে ডেসিডুয়া ব্যাসিয়ালিস। সব টার্মগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, ডেসিডুয়া ব্যাসিয়ালিস। ঠিক আছে, এটাকে প্যাকেট। ডেসিডুয়া ব্যাসিয়ালিসটা কি, জরায়ুর এন্ডোমেট্রিয়ামের অংশ। চাইলে লিখতে পারো জরায়ুর এন্ডোমেট্রিয়ামের অংশ, জরায়ুর ধমনীর মাধ্যমে রক্ত সরবরাহ হয় এবং শিরার মাধ্যমে ফিরে যায়, সেটা হচ্ছে ডেসিডুয়া ব্যাসিয়ালিস। ক্লিয়ার? জরায়ুর এন্ডোমেট্রিয়াম আমি লিখে দিই। হলো, জরায়ুর এন্ডোমেট্রিয়ামের অংশ। এতটা সবার কি বোঝা গেছে? একটু বলবে সবাই কি এতটা বুঝতে পেরেছো? আচ্ছা, তো এবার আসছি ভ্রূণের যে অংশগুলি থাকে, ভ্রূণ পর্দা কি কি থাকছে না থাকছে সেগুলো আমরা একটু জানবো। তো দেখতেই পাচ্ছ, এই হচ্ছে শিশুটা রয়েছে, এই হচ্ছে নাভিরজ্জু কালারটা, এই হচ্ছে নাভিরজ্জু। ঠিক আছে, শিশুর দেহের থেকে যা কিছু এই নাভিরজ্জুর মাধ্যমেই হচ্ছে প্লাসেন্টাতে যাচ্ছে এবং মায়ের দেহে চলে যাবে। মায়ের দেহ থেকে পুষ্টি পদার্থ, অক্সিজেন প্লাসেন্টা থেকে এই নাভিরজ্জুর মাধ্যমেই আবার শিশুর দেহে চলে যাচ্ছে। হলো, আচ্ছা, এই নাভিরজ্জুর নামই হচ্ছে অ্যাম্বিলিক্যাল কর্ড। চলো এবার আমরা ভ্রূণ পর্দার অংশগুলি আমরা জানবো। এই যে কেরিয়ন বললাম, অ্যামনিয়ন বললাম, এইসব কি বস্তু সেটা তো তোমাদের স্পষ্ট করে জানতে হবে। জায়গাটা কতটা লাগবে আমি দেখে নিই।
জাস্ট এরকম একটা গঠন আঁকো। তো এই হচ্ছে ফিটাস আমাদের, একে আমি ব্লু দিয়ে করবো। হলো? আচ্ছা, এই যে দেখো ফাঁকা অংশটা, এইখানে হচ্ছে অ্যামনিওটিক তরল দ্বারা হচ্ছে পুরোটা পূর্ণ থাকে। এটাকে আমি পুরো ভরাট করছি না। এই অংশটায় হচ্ছে থাকে অ্যামনিওটিক তরল, অ্যামনিওটিক গহ্বর। এই যে ফাঁকা অংশটা হচ্ছে অ্যামনিওটিক গহ্বর। ঠিক আছে। আচ্ছা, এই যে পর্দাটা, এই পর্দাটার নাম কি? পর্দাটার নাম হচ্ছে অ্যামনিয়ন। পর্দাটার নাম হচ্ছে অ্যামনিয়ন। আর এই হচ্ছে আমাদের ভ্রূণ। এই যে এক সেকেন্ড দাঁড়াও, বলো। আচ্ছা, এই হচ্ছে ভ্রূণ। এই যে রেড কালার দিয়ে ডিনোট করলাম, এটা হচ্ছে, এই অংশটাকে বলে অ্যালেন্স, ঠিক আছে, অ্যালেন্টয়েস, ঠিক আছে। হলো? এই যে বাইরের অংশটা, এটা হচ্ছে কেরিয়ন বা ভ্রূণ পর্দা। ভেতরের অংশটা অ্যামনিয়ন, দেখো লিখেছি, ভেতরের অংশটা হচ্ছে অ্যামনিয়ন, বাইরেরটা হচ্ছে কেরিয়ন। হলো? এইগুলো কি দাঁড় দাঁড় মতো রয়েছে, সেই করোনা ভাইরাস টাইপের কেরিয়নিক ভিলাই এইগুলো, ঠিক আছে। কোরিয়ানিক ভিলাই। আর এই যে ফাঁকা স্থানগুলো রয়েছে, এই যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানটা কি? এই ফাঁকা স্থানগুলো ইন্টারভিলাস স্পেস বা মাতৃ রক্ত দ্বারা পূর্ণ।
বোঝা গেছে পুরোটা? বলো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইবার আসি, কোরিয়নিক বিলাই কোনটা? কোরিয়নিক বিলাই হচ্ছে ভ্রূণপদ্মা ও কোরিয়নের বহিঃতল থেকে অসংখ্য আঙ্গুলের মতো উপবৃদ্ধি দেখা যায়, তাকে বলছে কোরিয়নিক বিলাই। এখানে কিন্তু এমসিকিউতে অনেক টাইপস অফ কোশ্চেন এখানে থাকতে পারে, আমি লিখে দিচ্ছি যাতে কারুর কোনো প্রবলেম না হয়। ভ্রূণপদ্মা ও কোরিয়নের বহিঃতল থেকে অসংখ্য আঙুলের মতো উপবৃদ্ধি গঠিত হয়। ঠিক আছে, তাকে কোরিয়নিক বিলাই বলে। আচ্ছা, এই প্রবর্ধকগুলি মাতৃ জরায়ুর প্রাচীরে কলার বৃদ্ধি পায় এবং প্রাচীরের কলায় প্রবেশ করে যে নতুন গঠন সৃষ্টি করে তাকেই প্লাসেন্টা বলে। এই প্রবর্ধকগুলি মাতৃ জরায়ুর প্রাচীরের কলায় বৃদ্ধি পায়। এবং প্রাচীরের কলায় প্রবেশ করে এবং যে নতুন গঠন সৃষ্টি করে তাকে প্লাসেন্টা বলে। যেহেতু কোরিয়ন প্লাসেন্টা গঠনে ভূমিকা নেয়, তাই মানুষের প্লাসেন্টাকে কোরিয়নিক প্লাসেন্টা বলে।
সত্য মিথ্যা দিতে পারে, ঠিক আছে। ক্লিয়ার? দেখ, প্লাসেন্টা ভ্রূণের সাথে অ্যাম্বিলিক্যাল কর্ড দ্বারা যুক্ত থাকে। যে নাভিরজ্জুটা রয়েছে ওটাকে বলে হচ্ছে অ্যাম্বিলিক্যাল কর্ড। ঠিক আছে, এই কর্ডের দ্বারা মাতৃদেহ ও ভ্রূণদেহের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদান ঘটে। হলো? আচ্ছা, তো তোমাদেরকে যদি বলে মাতৃদেহ থেকে ভ্রূণদেহে অক্সিজেন সরবরাহ হচ্ছে এবং ভ্রূণের দেহ থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড মাতৃদেহে ফিরে আসছে, এটি কিসের মাধ্যমে ঘটে থাকে? অ্যাম্বিলিক্যাল কর্ড। অ্যাম্বিলিক্যাল কর্ড, ভেরি গুড। আচ্ছা, ভ্রূণের রক্ত নাভিধমনির মাধ্যমে বিলাসে প্রবেশ করে। সব দেখাচ্ছি। এবং নাভিশিরার মাধ্যমে ভ্রূণদেহে ফিরে আসে। ঠিক আছে, ভ্রূণের রক্ত নাভি ধমনির মাধ্যমে বিলাসে প্রবেশ করে এবং নাভি শিরার মাধ্যমে ভ্রূণদেহে ফিরে আসে।
আর মায়ের ক্ষেত্রে কি হচ্ছে চলো জানি। অপরপক্ষে মাতৃরক্ত জরায়ু ধমনী সমূহের মাধ্যমে বিলাসের চতুর্পার্শ্বস্থ বৃহদাকার রক্ত সাইনাসে প্রবেশ করে। চতুর্পার্শ্বস্থ ভিলাসের মানে চারিপাশের আর কি, ঠিক আছে। এই যে কেরিওনিক বিলাই এর যে চারিপাশটা থাকে না, এর চারিপাশটা হচ্ছে মায়ের রক্ত দ্বারা পূর্ণ থাকে। এই যে এই ফাঁকা যে স্থান দেখছো, এর চারিপাশে মায়ের রক্ত দ্বারা হচ্ছে পূর্ণ থাকে, ঠিক আছে। তো চতুর্পার্শ্বস্থ মানে চারিপাশে, চতুর্পার্শ্বস্থ বৃহদাকার রক্ত বিলাসে প্রবেশ করে। সরি চতুষ্পার্শ্বস্থ বৃহদাকার রক্ত সাইনাসে প্রবেশ করে হবে। এটা একটুখানি কেটে নাও তো, সাইনাস লেখো, বিলাস নয়। সাইনাসে প্রবেশ করে এবং জরায়ু শিরার মাধ্যমে অধরা মহাশিরায় প্রবেশ করে। আমি সব দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ার? চল এবার দেখে আসি। এই যে ভ্রূণ বা ফিটাস, এখানে প্ল্যাসেন্টা রয়েছে, কালারটা এইখানে প্ল্যাসেন্টা রয়েছে, ঠিক আছে। প্ল্যাসেন্টার মাধ্যমে মায়ের দেহের সাথে সংযোগ হচ্ছে। এই হচ্ছে আম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জু বেঙ্গলিতে বললে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারভাস্কুলার পেজটা রয়েছে। এই হচ্ছে মানে এটাকে, এই জায়গাটাকে যদি জুম করে দেখো, হ্যাঁ, এইটা হচ্ছে প্লাসেন্টার অংশ। এই প্লাসেন্টা, এই মায়ের হচ্ছে ব্লাড ভেসেলসগুলো দেখো এখানে দেখতেই পাচ্ছ। কালারটা চেঞ্জ করি। এই হচ্ছে মায়ের ব্লাড ভেসেলস, মায়ের দেহ থেকে অক্সিজেন পুষ্টি পদার্থ চলে যাচ্ছে প্লাসেন্টার দেহে, মাদার ব্লাড ভেসেল, ঠিক আছে। এই যে অক্সিজেন পুষ্টি পদার্থ ইত্যাদি চলে যাচ্ছে। প্লাসেন্টার বিলি রয়েছে, এই যে আঙুল, এই কি বলে
আঙুলের মতো অংশ, প্লাসেন্টাল ভিলি দেখো তোমার খাতা এঁকেছো, কোরিওনিক ভিলাই যেটাকে বলছি, বোঝা যাচ্ছে তো কোন জায়গাটা? বলো, কোরিওনিক ভিলাই, লম্বা লম্বা আঙুলের মতো দেখা যাচ্ছে খাতায়, নিজের খাতায় দেখতে পাচ্ছো? একটু বলো। ঠিক আছে, বলবে, হ্যাঁ, নাহলে তুমি বুঝতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে প্যাসেন্ট্রাল মেমব্রেন বা পর্দা। এইবার আসছি ফিটাসের ব্লাড ভেসেলস। হ্যাঁ, এই যে ফিটাসের ব্লাড ভেসেলস, ফিটাসের ব্লাড থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, দূষিত পদার্থ আবার প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহে ফিরে আসে। ঠিক আছে, মানে দেখবে, শুনে থাকবে, এটা তো ইয়ে নিউট্রিশনে পড়বেও, নিউট্রিশনে পড়ানো হবে যে যখন একজন মহিলা গর্ভবতী থাকে, বা তোমরা শুনতেও পারো এমনি নর্মালি আমাদের সমাজে আর কি, শুনেও থাকতে পারো চারিপাশে, যে একজন মহিলা যখন গর্ভবতী থাকেন তখন ওনার অ্যালার্জি, বিভিন্ন টাইপসের রোগ হয়, শ্বাসকষ্ট, শুনেছো এরকম কিছু? কেউ শুনেছো কি? অ্যালার্জিটা বেশি বাড়ে। কেন? কারণ ভ্রূণের দেহ থেকে যত দূষিত পদার্থগুলো মায়ের দেহে আসছে। ক্লিয়ার? তো ব্যাপারটা হচ্ছে যে একটা মা তোমার, মানে মা হচ্ছে তোমার জন্য যা করেছে ওটা কেউ কোনোদিনই হচ্ছে করতে পারবে না। ঠিক আছে, মানে যত দূষিত পদার্থগুলো নিজের দেহে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো হিমোকোলিয়াল প্লাসেন্টা, এই টার্মগুলো একটু আমাদের জানতে হবে। হিমোকোলিয়াল প্লাসেন্টা কি? মাতার রক্তবাহ সমূহের এন্ডোথেলিয়ামের প্রাচীর ক্ষয়প্রাপ্ত হয়, কোরিয়নের ভিলয়গুলি মাতৃ রক্তস্রোতে স্নাত হতে থাকে। ঠিক আছে, মানে মিশে যেতে থাকে বাংলা ভাষায়। পুষ্টি উপাদান গ্যাসীয় আদান প্রদান সহজ হয়। ঠিক আছে, হিমোকোলিয়াল প্লাসেন্ট, এই টার্মগুলো মানে দাগ দিয়ে নেবে বই থেকে, যদি বইতে না থাকে লিখে নেবে। ডিসকয়েডাল প্লাসেন্টা, প্রথম অবস্থায় ভিলাইগুলি কোরিয়ন গাত্রে সর্বত্র ছড়িয়ে থাকে। পরবর্তীকালে ভিলাইগুলি শুধুমাত্র ভ্রূণের অঙ্কদেশে জরায়ু গহ্বরের বিপরীত দিকে ক্ষয়প্রাপ্ত হয়। জরায়ু যেদিকে গহ্বর তার উল্টো দিকে ক্ষয়প্রাপ্ত হয় কোরিয়নিক ভিলাইগুলো। ঠিক আছে, অন্য অঞ্চলের ভিলাইসমূহ হ্রাসপ্রাপ্ত হয়। কার্যকর প্লাসেন্টাটি দেখতে অনেকটা চাকতি বা ডিস্কের মতো হয়, একে ডিসকয়েডাল প্লাসেন্টা বলে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের হচ্ছে স্টেটমেন্ট তুলে দিয়ে জিজ্ঞেস করতে পারে। ডেসিডুয়াল প্লাসেন্টা, এক্ষেত্রে মাতৃকলা ও ভ্রূণকলার মধ্যে যোগাযোগ নিবিড় হয়। টোপোব্লাস্টের সঙ্গে বিক্রিয়ার ফলে জরায়ুর গাত্রতল ক্ষয়প্রাপ্ত হয়, ভ্রূণকলা ও জরায়ুর গাত্রতলে অনুপ্রবেশ করে এবং নিবিড় সংযোগ স্থাপিত হয়। প্রসবের পর জরায়ুর গাত্রতল অক্ষত থাকে না। ঠিক আছে, জরায়ুর গাত্রতল থেকে প্রচুর পরিমাণ রক্তপাত হতে থাকে, একে ডেসিডুয়াল প্লাসেন্টা বলে। যখন একটা বাচ্চার জন্ম হয়, তো যখন মানে একজন মহিলা প্রেগন্যান্ট হলেন, তখন তো তার রজতচক্র বা পিরিয়ডস বন্ধ থাকছে, কিন্তু যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সমানে রক্তপাত হতে থাকে একজন মায়ের। ঠিক আছে, কেন? কারণ জরায়ুর গাত্রতল থেকে প্লাসেন্টা তো হচ্ছে হয়ে আসলো, প্লাসেন্টা তো মানে বের হয়ে আসলো, গাত্রতলে আটকে ছিল পুরো, তো সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে রক্তপাত হতে থাকে। হলো? তো এইখানে যা যা আছে আমি সবটা হচ্ছে লিখিয়ে দিয়েছি, আর কিছুই তোমাকে দেখতে হবে না। প্লাসেন্টার কাজ, প্লাসেন্টা কি করে? দুটো কাজ করে, একটা হচ্ছে অন্তঃক্ষরাধর্মী, একটা বিনিময়ধর্মী। অন্তঃক্ষরা মানে বিভিন্ন হরমোন ক্ষরণ করে, লাইক হচ্ছে প্রজেস্টেরন ক্ষরণ করছে। গর্ভাবস্থার শুরুতে কর্পাস লিউটিয়াম স্বাভাবিক মাত্রায় প্রজেস্টেরন ক্ষরণ করে। এগুলো হচ্ছে নিজের ভাষায় লিখে রাখবে। ঠিক আছে, এই হরমোন সফল গর্ভধারণের জন্য অপরিহার্য। যদি ঠিকঠাক প্রজেস্টেরন না খরিত হয় তাহলে কিন্তু সফল গর্ভধারণ হবে না।
গর্ভাবস্থার শেষের দিকে 7ম সপ্তাহ মানে সপ্তম সপ্তাহে প্লাসেন্টাকে প্রচুর পরিমাণে প্রজেস্টেরন ক্ষরিত হতে থাকে। কি করছে এর কাজ? এটি এন্ডোমেট্রিয়ামের ডেসিডুয়াল কোষ গঠনে সাহায্য করে। এই কোষ ভ্রূণের পুষ্টি যোগায়। প্রজেস্টেরন গর্ভস্থ জরায়ুর সংকোচনশীলতা হ্রাস করে। এইভাবে জরায়ুর সংকোচন হ্রাসের মাধ্যমে গর্ভপাত রোধ হয়। ঠিক আছে, জরায়ু যে মানে জরায়ু যদি এরকম সংকুচিত হয়ে আসে তাতে গর্ভপাত হয়ে যাবে, মানে ভ্রূণটা নষ্ট হয়ে যাবে। তো জরায়ু যাতে গর্ভপাত না হয় এবং সংকুচিত না হয়ে থাকে, প্রসারিত থাকে ওই সময়, সেইটা কিন্তু নির্দিষ্ট করে। প্রজেস্টেরন স্তনের বৃদ্ধি, দুগ্ধ নিঃসরণ এবং ইস্ট্রোজেনের সহযোগীমূলক কাজ করে। এবং দেখো, এই হরমোন মায়ের ফ্যালোপিয়ান নালী জরায়ুর ক্ষরণ ক্ষমতা বৃদ্ধি করে। এর ফলে বর্ধনশীল মরুলা ব্লাস্টোসিস গঠন ত্বরান্বিত করে। এই ছোটো ছোটো টার্মগুলো নিজের ভাষায় বুলেট করে ছোট্ট করে লিখে রাখবে। ইস্ট্রোজেন কি করছে? ব্রাফিয়ান ফলিকলের মতো প্লাসেন্টা ইস্ট্রোজেন ক্ষরণ করে। গর্ভাবস্থার শেষের দিকে ইস্ট্রোজেন ক্ষরণ 25 থেকে 30% বৃদ্ধি পায়। গর্ভাবস্থায় ইস্ট্রোজেন জরায়ু, মাতৃস্তন, বহির্জননাঙ্গের আয়তন বৃদ্ধি করে। তাছাড়াও এটি শ্রোণীবন্ধনী, অস্থিসন্ধি শিথিলতায় রিল্যাক্সিনের কাজে সহায়তা করে। এটা আমরা নেক্সট দিন জানবো শ্রোণীবন্ধনী কি। ঠিক আছে, এবার আসছি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন। এটা কেরাটা জিজ্ঞেস করেছিল এইচসিজি কি করে, তো তখন আমি বলেছিলাম এইচসিজি কি করে না করে সেটা হচ্ছে আমরা জানবো। ঠিক আছে, দেখো, এইচসিজি প্লাসেন্টার কোরিওনিক ভিলাই থেকে খরিত হয়। এটি একটি গ্লাইকোপ্রোটিন হরমোন। এই হরমোন কোথা থেকে খরিত হয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোরিওনিক ভিলাই, যে আঙুলের মতো দেখতে পারলে ওইটা। এটা একটা গ্লাইকোপ্রোটিন হরমোন। এই হরমোনের কাজ কি? এই পিটুইটারি গ্রন্থি নিঃসৃত এলএইচ লিউটিনাইজিং হরমোনের অনুরূপ। ব্লাস্টোসিস জরায়ুতে রোপিত হওয়ায় অব্যবহিত পরেই মাতৃরক্তে এইচসিজির উপস্থিতি ধরা পড়ে। যখন প্রেগন্যান্সি টেস্ট করা, যে সব অ্যাডগুলো দেখায় প্রেগন্যান্সি টেস্ট কিট, কিসের মাধ্যমে কালার চেঞ্জ হচ্ছে, কি হচ্ছে, ওখানে হচ্ছে মূত্রের কয়েকটা ফোঁটা, মানে ওই প্রেগন্যান্সি টেস্ট কিটটাই দেয়, তখন কালারটা চেঞ্জ হয়। কিসের জন্য? এই যে এইচসিজি হরমোনের জন্য। কারণ এইচসিজি কি? এই যে ব্লাস্টোসিস জরায়ুতে রোপিত হওয়ার অব্যবহিত পরেই মাতৃরক্তে এইচসিজির পরিমাণ, মানে উপস্থিতি ধরা পড়ে। এইচসিজির উপস্থিতিটাই টেস্ট করে, আর কিছু। এরপর এই হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় এবং গর্ভাবস্থার 10 থেকে 12 সপ্তাহে সর্বাধিক পৌঁছায়। 16 থেকে 20 সপ্তাহের মধ্যে এইচসিজির ক্ষরণ স্বাভাবিক মাত্রায় ফিরে আসে এবং গর্ভাবস্থার শেষ পর্যন্ত এই মাত্রা বজায় থাকে। আচ্ছা, এইচসিজির কাজ দেখো, এইচসিজি কার্পাস লিউটিয়াম থেকে প্রচুর পরিমাণে যৌন হরমোন ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ক্ষরণ ঘটায়। এই হরমোনগুলো ঋতুস্রাব প্রতিহত করে, ঋতুস্রাবকে ওই সময় বন্ধ রাখে এবং এন্ডোমেট্রিয়ামের বৃদ্ধি, প্রচুর পরিমাণে পুষ্টিদ্রব্য সঞ্চয়ে সাহায্য করে। এইচসিজির প্রভাবে গর্ভাবস্থা শুরু হওয়ার 1 মাসের মধ্যে মাতৃডিম্বাশয় কর্পাস লিউটিয়ামের আকার দ্বিগুণ হয়। কর্পাস লিউটিয়াম থেকে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন অবিরাম ক্ষরণ গর্ভাবস্থা চালনের জন্য অপরিহার্য। দেখা গেছে গর্ভাবস্থার 12 সপ্তাহ পরেই প্লাসেন্টা নিজেই পর্যাপ্ত পরিমাণে প্রজেস্টেরন ইস্ট্রোজেন ক্ষরণ করে। ঠিক আছে, এছাড়াও দেখো এইগুলো সেরকম আসে না। হিউম্যান কোরিওনিক হরমোন, এটা খরিত হয়, এটা জানতে হবে। রিল্যাক্সিন খরিত হয়। রিল্যাক্সিন কি করে? রিল্যাক্সিনের কাজ তো জানতে হবে। রিল্যাক্সিন কি করছে? প্লাসেন্টা থেকে রিল্যাক্সিন হরমোন খরিত হয়। গর্ভাবস্থার শেষে তীব্রতা সর্বাধিক হয়। গর্ভাবস্থার 6ষ্ঠ সপ্তাহ থেকে এই হরমোন ক্রমশ বাড়তে থাকে এবং প্রসবের পূর্বে সর্বাধিক হয়। যখন প্রসবের ঠিক আগে সব থেকে বেশি পরিমাণে রিল্যাক্সিন খরিত হয়। এই হরমোন শ্রোণীবন্ধনী শিথিলতা, জরায়ু কণ্ঠের প্রসারতা বৃদ্ধি করে। শ্রোণীবন্ধনী যে হাড়টা থাকছে, ঠিক আছে, মাতৃদের, সেই শ্রোণীবন্ধনীর শিথিলতা এবং জরায়ুর প্রসারতা বৃদ্ধিতে সাহায্য, যাতে ভ্রূণটা সহজেই মানে বাইরে আসতে পারে। রেনিন, ঠিক আছে, প্লাসেন্টা থেকে রেনিন ক্ষরণ করে, যা গর্ভাবস্থার নানা পরিবর্তনের জন্য দায়ী। এবার এটা তো ক্ষরণধর্মী কাজ আমরা জানলাম, কি কি খরিত হয় ছোট করে লিখে রাখবে, কি কাজ করছে ওটা লিখবে, এক গাদা লিখতে যাবে না, গাদাখানে। ঠিক আছে, প্লাসেন্টার বিনিময় ধর্মী কাজ। ভ্রূণে
শ্বাসতন্ত্র পুষ্টিতন্ত্র ক্রিয়াশীল থাকে না, বৃক্ক এবং যকৃৎ কাজ সম্পন্ন হতে শুরু করে। ঠিক আছে, তো নর্মালি মায়ের দেহ থেকেই সমস্ত কাজ হচ্ছে। হ্যাঁ, কারণ ভ্রূণের যে শ্বাসবায়ু অক্সিজেন কোত্থেকে নেবে? মায়ের দেহ থেকে। এবার ভ্রূণের যে কার্বন ডাইঅক্সাইড ভ্রূণের থেকে যাবেটা কোথায়? মায়ের দেহে চলে যাবে, মায়ের রক্তে চলে যাবে। দেখো কি হচ্ছে, পরিবহনমূলক কাজ, খাদ্যবস্তু পরিবহন করে, সমস্ত প্রকার পুষ্টিদ্রব্য মাতৃ রক্ত থেকে প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণ রক্তে প্রবেশ করে। প্লাসেন্টার মধ্যে দিয়ে অক্সিজেনের ব্যাপন। দেখো প্লাসেন্টার মাধ্যমেই কিন্তু অক্সিজেন ভ্রূণের দেহে আসে এবং কার্বন ডাইঅক্সাইড ভ্রূণ থেকে মাতৃদেহে চলে যায়। এটা তো বললামই। বর্জ্য পদার্থ এবং রেচন, দেখো ভ্রূণের দেহে তো বিভিন্ন বর্জ্য পদার্থ উৎপন্ন হচ্ছে, মলমূত্র টাইপসের যে বর্জ্য পদার্থগুলো, ভ্রূণের তো শ্বাসকার্য চলছে, রক্ত সরবরাহ চলছে, তো এই যে বর্জ্য পদার্থগুলো এগুলো কিন্তু এই প্লাসেন্টার মাধ্যমেই রেচন পদার্থগুলো মায়ের দেহে চলে যায়। বলো আজকে আমরা পড়লাম তাহলে কি কি? বলো, নিজেই বলো, নিজেরা বলো কি কি পড়লাম, বলো কি কি পড়লাম আজকে আমরা, কি কি টপিক পড়লাম? খাতায় লিখেছো তো? বলো। প্লান্টেশন, একদম বলো। ভ্রূণের রোপণে হরমোনের প্রভাব, বেশ। আর প্লাসেন্টার উপাদান মাতৃকলা, ভ্রূণকলা। আর কি বললাম একদম প্রথমেই, কি বললাম বলো, বাকিরা বলো, একা কেন, বাকিরা বলো। ভ্রূণ বৃদ্ধির দশা। একদম ঠিক, ভ্রূণ বৃদ্ধির দশা। একটা ভ্রূণ কি করে, ফার্স্টে আমরা পড়লাম ভ্রূণের রোপণ। ঠিক আছে, ভ্রূণটা রোপিত হলো, তারপর ভ্রূণটা কীভাবে বৃদ্ধি হলো এবং ভ্রূণের সাথে মায়ের কি সম্পর্ক রয়েছে, কিসের মাধ্যমে সম্পর্ক রয়েছে, কিভাবে ভ্রূণ তার শ্বাসকার্য, তার মানে সংবহন ইত্যাদি করে থাকে এবং রেচন পদার্থ কিভাবে পরিবহন করে থাকে, এগুলো আমরা জানলাম। এবং ভ্রূণের যে চারপাশের যে আবরণ সেটা আমরা জানলাম, এবং হচ্ছে প্লাসেন্টার কাজ কি সেই সব আমরা জানলাম। ক্লিয়ার? নেক্সট দিন আমরা হচ্ছে, আচ্ছা এগুলো সবই হয়ে গেছে। কিভাবে শিশু ভূমিষ্ঠ হচ্ছে নেক্সট দিন আমরা কিন্তু সেটাই জানবো। বলো আজকের পড়াটায় কি কারোর কিছু প্রবলেম আছে? ঠিকঠাক বুঝতে পেরেছো? সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো তো? কিছু প্রবলেম নেই তো? বলো। ঠিক আছে। ওই মানব জনন প্রায় শেষের দিকে, আর একটু বাকি আছে, প্রসবটা বাকি আছে। যেটা মনে হয়েছিল কি মানব জনন অনেকটা কঠিন, সেই কঠিন কি লাগলো? সব ঠিকঠাক সবাই বুঝতে পেরেছো তো? ঠিকঠাক বোঝা যাচ্ছে তো সঙ্গীতা? এবার ঠিকঠাক বোঝা যাচ্ছে তো? খুব ভালো লেগেছে। ওকে, দেখো কনসেপ্ট ঠিকঠাক বুঝলে কিন্তু নিজেরও ভালো লাগে যে পড়লে, এরপরে পড়ার পরে কমপ্লিট হয়ে গেল যে আমি আজকে আমার টার্গেট পুরো করেছি, পুরোটা আমি পড়েছি অ্যান্ড আমি বুঝেছি, আমার মাথায় সবটা ঢুকেছি। এইবার হচ্ছে ডোপামিন রিলিজ হয়। তুমি ক্লান্ত হয়ে যাওয়াটা বড় কথা না, তোমার যে টার্গেট ওটা পুরো করাটাই কিন্তু বড় কথা। ঠিক আছে, ওকে, তাহলে সবাই হোমওয়ার্কটা করে রাখবে। ক্লিয়ার? তোমরা সকালে উঠে পড়ো, সকালে উঠে পড়লে বেশি ভালো। কারণ কি দেখো, রাত্রিবেলা আমাদের সমস্ত হরমোনগুলো কাজ করে, তুমি যত বেশি রাত জাগবে তোমার পরবর্তীকালে অত বেশি শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা। সকালে উঠলে কিন্তু সব থেকে ভালো, মানে শরীরের জন্য। ঠিক আছে, ওকে চলো, শুভরাত্রি। অনেকে মেসেজ করেছিল নেট শেষ।